হেই গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে হচ্ছে আপনার কোনো ফিল্ম রিলেটেড বা এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো নিউজ আসছে না। এটাই স্বাভাবিক। এবং কি যে সামনে শাকিব খানের নতুন একটা মুভি আসতে চলেছে 'দরদ'। এই 'দরদ'-এর আপনার 'দরদ'-এর মার্কেটিং শুরু করার, প্রমোশন শুরু করার কথা ছিল এই ১৫ তারিখ। তো অন্যান্য মামুন এই ১৫ তারিখে তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এর মার্কেটিং বা অ্যানাউন্সমেন্টের জন্য যেসব আপডেটগুলো দেওয়া, সেগুলো দেওয়া ঠিক হবে না। তো আমার মতেও সেটাও একটা ঠিক ডিসিশন, এবং যার কারণে এখনো কোনো ডিসিশন আসছে না। এটা পরে আসবে। তো সেটা নিয়ে আমি কথা বলব না আজকে। আমি আজকে যে বর্তমানে যে কোটা আন্দোলন চলছে, এই কোটা আন্দোলন এবং লাস্টে যে ১৫ জুলাই যে বাংলাদেশে যে একটা ঘটনা ঘটে গেছে, যেটা বাংলাদেশ জাতির জন্য সবসময় হয়তো থেকে যে একটা কালো দাগ হিসেবে থেকে যাবে ১৫ তারিখের ঘটনাটা। এবং কি গতকালকেও যে ঘটনাটা ঘটেছে যে সাইদ নামে একজন পুলিশের গুলিতে মারা গেছেন। এই দুটো ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকবে। বাংলাদেশের জাতির জন্য একটা কালো দাগ হয়ে থাকবে। তো আমি এই কোটা আন্দোলন নিয়ে আ বেশি কিছু না, অল্প কিছু কথা বলব। যেহেতু আমি বেশি কিছু জানি না, তো আমি আমার পক্ষ থেকে জাস্ট অল্প কিছু কথা বলব। ১ম কথা হলো, যারা কোটা বাতিল করতে চাচ্ছেন না বা কোটা বাতিলের পক্ষে না, তাদেরকে একটা প্রশ্ন যে আপনারা যদি কোটামুক্ত দেশটা না করতে পারেন, তাহলে আপনারা কি বেকারমুক্ত এবং সন্ত্রাসীমুক্ত দেশটা করতে পারবেন? আমার এই কথা বলার ১ম কারণ হচ্ছে, বর্তমানে যারা কোটা মুক্ত নিয়ে আন্দোলন করছে, এই শিক্ষার্থীরা যখন সামনে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে মেধা খাটিয়ে ভালো ফলাফল পাবে, তখন যখন যারা চাকরি করতে যাবে, তখন দেখা যাচ্ছে অনেকজনে চাকরি পাবে, আর অনেকজনে সেই কোটাধারী শিক্ষার্থীদের জন্য চাকরিটা পাবে না। তো ধরুন 50% চাকরি পেয়েছে, 50% লোক কোটাধারীর জন্য চাকরিটা পায়নি। তো এই 50% লোক কি করবে? 50% লোক বলতে পারেন যে হ্যাঁ, কেউ নিজের বাপের টাকা আছে, টাকা দিয়ে ব্যবসা করবে। কেউ নিজের বাপের টাকা দিয়ে প্রবাসে পাড়ি জমিয়ে প্রবাসী হয়ে যাবে। আর বাকি যেই ছেলেটা আপনার আ আ যেই ছেলের বাবার টাকা নেই, সেই ছেলে কি করবে? তার তো ব্যবসা করার মতো টাকা নেই। তার তো প্রবাসে যাওয়ার মতো টাকা নেই। কি করবে? আমি পিজ্জা হাটে চাকরি করেছি। অনেক রেস্টুরেন্ট সাইডে চাকরি করেছি। এখানে আমি আমাদের ভাইকে দেখেছি যে কত কষ্ট করে পার্ট টাইম জব করে নিজের পড়ালেখাটা চালায়। এবং এত কষ্ট করে সে যখন পড়ালেখা আ চালিয়ে যখন সে ফাইনালি একটা নিজের মেধা খাটিয়ে ভালো একটা রেজাল্ট করবে, এবং ফাইনালি যখন যে চাকরি ইন্টারভিউতে যাবে এবং কোটা না থাকার কারণে তখন যার চাকরিটা হবে না। এই যে ৫-৬ বছর ১০ বছর যে কষ্ট করেছে, কষ্টের মূল্যটা তখন কি সে পাবে? পাবে না। এই যে গরিব বাপের ছেলেটা যখন চাকরির অভাবে ভুগবে, টাকার অভাবে ভুগবে, চারদিক দিয়ে যখন যে ডিপ্রেশনে পড়ে যাবে, তখন সে বাধ্য হবে খারাপ কাজে যুক্তে। সে চুরি করবে, ডাকাতি করবে, টাকার জন্য মানুষ খুন করবে। এভাবেই গড়ে উঠবে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, যেমনটা ছিল ৯০ দশকে। এরা কিসের জন্য করেছে? টাকার জন্য তো করেছে। কারণ এটা গরিব ও তো আর দেখেছে। এরা হতে আপনার যাদের টাকা ছিল না, তাদের কাছে ভালো চাকরি ছিল না। আ তারপরে তারা এভাবে জড়িয়ে পড়েছে। এরমভাবেই শিশু সন্ত্রাসীর জন্ম হয়, এবং এটাই কিন্তু হবে। আপনি যদি কোটামুক্ত দেশ গড়তে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই বেকারমুক্ত করে দেশটা দেখাতে হবে। কারণ না, অপরাধের মূল চক্রটা হলো বেকারত্ব। একটা মানুষ যখন বেকার থাকে, তখন সে বাজে কাজে জড়িয়ে পড়ে। কেননা অভাব, টাকা বর্তমানে অনেক একটা বড় একটা জিনিস। কম কথা হলো আমার এইটা, যে আপনি যদি কোটামুক্ত দেশ না গড়তে চান বা না গড়তে পারেন, আপনার করার দরকার নেই। বাট আপনি বেকারমুক্ত দেশ গড়বেন কিনা, আর শীর্ষ সন্ত্রাসীমুক্ত দেশটা করতে পারবেন কিনা, সেটাও সাথে জানাবেন। ১ম কথা এটা আমার। সেকেন্ড যে কথাটা আমি বলব, সেটা হচ্ছে আমাদের ছাত্রলীগের জন্য। ১৫ জুলাইয়ের ঘটনা আমরা সবাই জানি। আপনার ১৫ জুলাইয়ের মধ্যে আপনার কোথায় জানি সায়েন্স ক্লাবের ওদিকে না কোথায় জানি হচ্ছে আপনার কোটা মুক্তের জন্য আন্দোলন করছিল। সেখানে ছাত্রলীগরা গিয়েছে আমাদের ছাত্র ভাইদেরও মেরে মাথা-মুথা ফাটিয়ে দিয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। আমার কথা হলো, আপনি তাদেরকে মারতেই পারেন, সমস্যা নেই। আ আমাদের যে কোটা মুক্তির জন্য যে ভাইরা নেমেছে, তারা এক কথায় কোনো আন্দোলনে না, তারা যুদ্ধে নেমেছে। হয় তারা মারবে, নাহলে মরবে। যেমন ১৯৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধারা একটা উদ্দেশ্য নিয়ে নেমেছিল। হয় মারবো, না হলে মরবো, কিন্তু এই দেশটাকে স্বাধীন করে ছাড়বো। ঠিক সেরকমভাবে আমাদের ছাত্ররা সেই আন্দোলনেই সেই যুদ্ধেই নেমেছে। আন্দোলন না, যুদ্ধে নেমেছে, যে হয় মারবো, মরবো, কিন্তু এই কোটা মুক্ত বাংলাদেশ আমরা গড়ে ছাড়বো। তো
আপনি সেখানে গিয়ে যাদেরকে মেরেছেন তারা মেয়ে মার খেয়েছে, মারা গেছে। ঠিক আছে, আমি এটা স্যাক্রিফাইস করলাম, সেটা নিয়ে নিলাম। কিন্তু আপনি মেয়েদের গায়ে কিভাবে হাত দিলেন? আপনার মনুষ্যত্ব বা আপনার ভিতরে পুরুষটাকে একবারও বলল না যে আপনি যে মেয়েদের গায়ে হাত দিচ্ছেন এটা কত পুরুষত্ব বা কত মানসিকভাবে আসে? আপনি যখন তাদেরকে মারছেন, মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, তখন কি আপনার ঘরে মা বোনের খেয়াল আপনি আসলো না? আপনি যে মেয়েদেরকে মেরেছেন এটাও তো কারো মেয়ে, কারো বোন। আপনি ছেলেদের মেরেছেন সেটা আমি মেনে নিলাম, কিন্তু আপনি মেয়েদের গায়ে হাত দিলেন কি করে? আপনি মেয়েদের মেরে, ছেলেদের মেরে খুব প্রমাণ করছেন যে আপনি পুরুষ, আপনি ছাত্রলীগ। আপনি আসলে কাপুরুষের পরিচয় দিলেন। আপনি আসলে কাপুরুষ লীগের পরিচয় দিলেন। ইয়েস, ছাত্রলীগ কেন কাপুরুষ লীগের পরিচয়টা দিয়েছে? এতটা কি? এই ছাত্রলীগের যে ঘটনা, এই ঘটনাটা বললাম না যে 15 জুলাই এবং 16 জুলাইয়ের কাহিনীটা বাংলাদেশ জাতির জন্য একটা কালো দাগ হয়ে থাকবে। এটার মেন এই দাগটা দিয়েছেন আপনারা এই ছাত্রলীগরা। তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলনটা করছিল। সেখানে যে আপনার মারামারি করে রেখেছেন যা বলার এবং তো আজকে সতর্কতার আমি ভিডিওটা রেকর্ড করেছি। রেকর্ড করার আগে আমি অনেক কাহিনী দিয়ে দেখেছি যে ছাত্রলীগদের নাকি ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে, ছাত্রলীগের উপরেও আন্দোলন করছে। কিন্তু এটা প্রথমে বলতে পারেন শুরুটা করেছে কি, তারা সুস্থ সাবল আন্দোলন করছিল, তার মধ্যে আপনারা গিয়ে তাদেরকে মেরে রক্তাক্ত করেছেন, তাদের মা বোনের, তাদের বোনের গায়ে হাত দিয়েছেন। তখন কি তারা চুপ থাকবে? একদমই থাকবে না। এবং আপনারা, আপনাদের সাথে যেটা হচ্ছে এটা আপনারা আজকে প্রাপ্ত, দ্যাটস ওয়াই আপনাদের কাছে হচ্ছে। এবং এই হওয়ার কারণে আমি আপনাদের প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করব না। বিকজ এই যে আপনাদের উপরে হামলা করা হচ্ছে বা আপনাদের হচ্ছে, এটা এক কথায় আপনাদের কর্মের ফল। বাস এতটুকুই। আর তার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে, আমাদের বাংলাদেশে ইনফ্লুয়েন্সার এরা সবসময় সব জায়গায় থাকে, সব জায়গায় সব এদের পাওয়া যায়, কিন্তু বর্তমানে এরা হচ্ছে ইন্তেকাল করেছে। জি, এই যতদিন এই কোটার ঝামেলাটা থাকবে ততদিন তারা ইন্তেকালের মধ্যে থাকবে। কারণ এটা হয়ে গেলে তারপর আবার ফিরে আসবে, ফিরে এসে তারপর একটা স্কুল দেবে যে আমরা এই জন্য আসি, এই জন্য হ্যাঁ তেন বকর চক্কর দিয়ে তারপরে হয়তো পার পেয়ে যাবে। কিন্তু জাতি তোমাদেরকে মাফ করবে না। তুমি ইনফ্লুয়েন্সার, তোমার এত সাবস্ক্রাইবার, তুমি এটা নিয়ে কোনো একটা কথা বলছো না। আমাদের ছোট ছোট যারা ইউটিউবার আছে, যেমন ডাকো কেন, বেশি বড় বড় না, কিছু ছোট ছোট ইউটিউবারই এটা নিয়ে কথা বলছে, রাজপুর কথা বলছে, অল্প অল্প কিছু ইউটিউবার কথা। কিন্তু বড় বড় ইউটিউবার যাদের আমরা প্রায়োরিটি দিই, যাদের নিয়ে আমরা কথাটা করি, তারাই এখনো চুপ করে আছে। না পাওয়াটা দরকার হবে, মনে হয় না দরকার হবে, কারণ এটা নিয়ে অলরেডি ফেসবুকে, টিকটকে অনেক মিমস ক্রিয়েট হয়েছে। তা এটা কারা এখনো চুপ করে বসে আছে? ইনফ্লুয়েন্সার এরা চুপ করে বসে আছে। তো এটা তাদের, মানে এটা তাদের পার্সোনালি, এখানে আমরা কিছু বলতে পারবো না। তাদের ইচ্ছা, তারা বলবে কি বলবে না। বাট আমার মতে তাদের অবশ্যই এটা নিয়ে একটা কথা বলা উচিত ছিল, এটা নিয়ে তাদের প্রতিবাদ করা উচিত ছিল। কেন বাংলাদেশ বর্তমানে একটা যুদ্ধের মতো অবস্থা হয়েছে এবং এখানে তাদের নিজের মতামত প্রকাশের বা তাদের কোটার পক্ষে নিয়ে কথা বলেছিল। আর কিছু বলুক বা না বলুক, 15 জুলাই যে ঘটনাটা ঘটে গেছে, 16 জুলাই যে একজন ছাত্র মারা গেল পুলিশের গুলিতে, এটা নিয়ে অবশ্যই তাদের কথা বলা উচিত ছিল, অবশ্যই। কিন্তু এটা নিয়েও তারা এখনো চুপ আছে, তো ওরা কোনো কথা বলেনি। আমি লাস্ট যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, অনেকজন আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই, এটা নিয়ে আমাদের কথা বলে বা আপনার কথা বলে লাভটা কি? আসলে আমার কথা বলে লাভ কি? আমি এখন একটা হচ্ছে আপনার শোরুমে জব করি। আমি কোনো পড়ালেখা ভালো মতো করিনি, ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছি। তো আমার তো এই কোটা নিয়ে কারোটা বাতিল হোক বা থাকুক, এটা নিয়ে তো আমার কোনো ইয়ে নেই, কারণ আমি তো চাকরি পাবো না। কথা এখন এই বিষয়টা আমার জন্য না, এই বিষয়টা হচ্ছে বা এই বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী ছেলে মেয়েরা যারা আসবে তাদের জন্য। আমি সরকারি চাকরি করছি না বা করবো না, এটা হ্যাঁ আমি করছি না, বাট আমার ছেলে মেয়ে করবে না বা আপনার ছেলে মেয়ে করবে না, এটা কতটুকু শিওর আপনি? আপনি কষ্ট করে কাজ করছেন, আপনার ছেলে মেয়ে হবে, আপনি কষ্ট করে আপনার ছেলে মেয়েদের পড়ালেখা করাবেন, সে মেধাবী হবে এবং মেধার খাটিয়ে পড়ালেখা পাশ করে যখন সে চাকরি দিতে যাবে এবং কোটার কারণে তার চাকরিটা যখন বাতিল হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে কেন আজকের দিনে আমি এই কথাগুলো বলেছি। আমি কথাগুলো আমার জন্য বলছি না, আমি কথাগুলো বলছি আমার পরিবর্তের প্রজন্মের জন্য। যেমন আমরা যেটুকু কষ্ট বা কোটার জন্য বা মুক্তিযোদ্ধার না হওয়ার জন্য যে কষ্টকে আমরা ভোগ করেছি, ভোগ যেন আমাদের ছেলে মেয়েদের ভোগ না করতে হয়, এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং আমি চুপ থাকিনি, থাকবো না। যদি পরবর্তী আবার কোনো এটা নিয়ে কথা বলা লাগে তো অবশ্যই বলবো। ইয়েস, এতটুকুই বলবো। আমি সেই নবীর উম্মত যে নবী আল্লাহ ছাড়া কাউকে করেনি ভয়, এবং আমিও ওই এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এটা নিয়ে যদি আবার কথা বলতে হয় তো বলবো, মার খেতে হলে খাবো। বাস, আন্দোলনের পক্ষে থাকবো। তো শেষ দাবি একটাই বা শেষ কথা একটাই, এক দাবি,
কোটামুক্ত দেশ চাই। আমাদের ভাইদের যে অন্যায়ভাবে মারা হয়েছে এটার সুষ্ঠু বিচার চাই। Yes, এতটুকুই। আর লাস্ট আমাদের ভাই যারা আন্দোলনের মধ্যে আছে তাদেরকে একটাই বলো, তোমরা ভয় পারবে না, তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে। কোনো বড় ইনফ্লুয়েন্সার থাকুক বা না থাকুক, কেউ থাকুক বা না থাকুক, আমরা তোমাদের সাথে আছি। এগিয়ে যাও তোমরা, আমরা তোমাদের সাথে আছি। ইয়েস, এতটুকুই। বাই। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে